আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আগামী কয়েকটা দিন বাংলাদেশের রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তা হয়তো আমরা অনেকেই ঠিক আঁচ করতে পারছি না। চারদিকে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। পর্দার আড়ালে কিন্তু অনেক কিছুই ঘটে যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপড় যখন দিল্লি হয়ে সোজা ঢাকায় এসে নামছেন, তখন বুঝতে হবে হিসাব নিকাশ বেশ জটিল এবং সুদূরপ্রসারী। আজকের এই বিশ্লেষণে আমরা পর্দার পেছনের সেই গল্পগুলোই একটু মিলিয়ে দেখার চেষ্টা করব। দেখুন, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, নির্বাচনের ঠিক আগে অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে কিন্তু বেশ তড়িঘড়ি করে একটা বড়সড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। শুরুতে ব্যাপারটা বেশ গোপন রাখা হলেও পরে কিন্তু আমেরিকানদের ওয়েবসাইটের মাধ্যমেই সেটা সবার সামনে চলে আসে। এই চুক্তির শর্তগুলো যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে রীতিমতো আমার মনে হয় কপালে ওঠার উপক্রম হবে। দেখুন, এখানে ১৪টা বোয়িং বিমান কেনার কিংবা হাজার কোটি ডলারের জ্বালানি আর তুলা আমদানির কথা না হয় বাদই দিলাম। আসল শঙ্কার জায়গাটা হলো চুক্তির ভেতরের কিছু শর্ত। আমেরিকার পণ্যের জন্য আমাদের আমদানি শুল্ক একেবারে শূন্য করে দেয়ার কথা সেখানে বলা হয়েছে। এবং শুধু তাই নয়, বাধ্যতামূলকভাবে তাদের থেকে পণ্য আমদানি এবং আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা এক প্রকার তাদের জন্য উন্মুক্ত করে দেয়ার মতো স্পর্শকাতর বিষয়ও কিন্তু যুক্ত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু এই চুক্তি বাস্তবায়নে বেশ শক্ত অবস্থানে আছে। এখন নতুন সরকার এই ফাঁদ থেকে কিভাবে বের হবে, নাকি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবে, সেটাই একটা বড় চিন্তার বিষয়। পল কাপুরের সাথে বৈঠকে এই চুক্তির ভবিষ্যৎ নিয়েই সবচেয়ে বড় দর কষাকষি হতে যাচ্ছে। দেখুন, শুধু কিন্তু বাণিজ্য নয়, সামরিক দিক থেকেও কিন্তু একটা প্রচন্ড চাপ আমরা অনুভব করছি। জিসোমিয়া এবং হাকসা, এ দুটো সামরিক চুক্তির নাম হয়তো আপনারা এর আগেও শুনেছেন। ২০১৩ সাল থেকে আমেরিকা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এগুলো সই করাতে। বিগত সরকারগুলো কিন্তু বেশ কৌশলে দিনের পর দিন এগুলো এড়িয়ে গেছে। কিন্তু এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এই আলোচনা অনেক দূর কিন্তু এগিয়েছিল। আর পল কাপুর হয়তো এবার একটা চূড়ান্ত ফয়সালা চাইবেন বর্তমান এই সরকারের কাছ থেকে। আমেরিকা চাইছে এই অঞ্চলের নিরাপত্তায় বাংলাদেশকে তাদের একটা বড় অংশীদার বানাতে। এর পাশাপাশি আরেকটি অস্বস্তিকর বিষয় হলো আমেরিকা থেকে অবৈধ বাংলাদেশীদের দেশে ফেরত পাঠানো। ইতিমধ্যেই কিন্তু কয়েকশো লোককে ফেরত পাঠানো হয়েছে। আর লাইনে আছে আরো কয়েক হাজার। এই ইস্যুটাও কিন্তু আলোচনার টেবিলে বেশ উত্তাপ ছড়াবে বলে গণমাধ্যম সময়ের বরাত দিয়ে ধারণা করা হচ্ছে। এবার আসুন আমরা একটু বৃহত্তর পরিসরে আগাই। মানে ভূ রাজনীতির দাবার বোর্ডের দিকে তাকাই। এই খেলায় বাংলাদেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুটি। একটি বিষয় খুব পরিষ্কার, পল কাপুর কিন্তু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকায় আসেননি। তিনি প্রথমে গেছেন দিল্লিতে। সেখানে ভারতীয় নীতি নির্ধারকদের সাথে সলা পরামর্শ করে তারপর তিনি ঢাকার ফ্লাইটে উঠছেন। এর মূল কারণটা আসলে কি হতে পারে? কারণটা মূলত চীন। আমেরিকা চায় যেকোনো মূল্যে বাংলাদেশকে চীনের প্রভাব বলয় থেকে বের করে আনতে। একই সাথে এই অঞ্চলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা যেন অত্যন্ত মসৃণ থাকে, সেটাও কিন্তু তারা নিশ্চিত করতে চায়। আপনারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন কিছুদিন আগেও কিন্তু আমাদের দেশে ভারত বিরোধী যে একটা প্রবল হাওয়া উঠেছিল, সেটা কিন্তু এখন অনেকটাই স্তিমিত হয়ে গেছে। এর পেছনেও কিন্তু গভীর কূটনৈতিক চাল রয়েছে। আমেরিকা এবং ভারত উভয়ই চাইছে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এবং জঙ্গিবাদ দমনের উসিলায়
এখানে তাদের একটা যৌথ নিয়ন্ত্রণ বজায় রাখতে, অথবা তাদের যৌথ নিয়ন্ত্রণ বজায় থাকুক এমনটা। তবে সাধারণ মানুষের সম্ভবত সবচেয়ে বেশি আগ্রহ আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে। বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে? অত্যন্ত চমকপ্রদ একটি ব্যাপার হলো, পল কাপুর কিন্তু নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাদের সাথেও বসতে যাচ্ছেন। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে এই বৈঠকে সজীব ওয়াজেদ জয়ের সাথে তার ভার্চুয়ালি যুক্ত হওয়ার প্রবল একটি সম্ভাবনা রয়েছে। দেখুন, নির্বাচনের আগে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বর্তমান ক্ষমতাসীনদের যে একটা অলিখিত সমঝোতা হয়েছিল, সেখানে কিন্তু সব দলের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ দেওয়ার একটি প্রচ্ছন্ন শর্ত ছিল। এখন সরকার আসলে ঠিক কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে, সেটা কিন্তু এখনো একটা বড় ধাঁধা হয়ে আছে। একদিকে তাদের মিত্র দলগুলোর প্রচন্ড চাপ, অন্যদিকে বিদেশি শক্তির শর্ত। এই দুইয়ের জাতাকলে পড়ে সরকার বেশ কৌশলী একটা অবস্থান নিতে চাইছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের মুক্তির প্রক্রিয়া নিয়েও কিন্তু আমেরিকানরা বর্তমান সরকারকে বেশ চাপ তৈরি করছে। এই পুরো নাটকীয়তা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। পল কাপুর ঢাকা ছাড়ার পরপরই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মন্ত্রী পর্যায়ের এই যোগাযোগটি সম্ভবত দিল্লি অথবা লন্ডনে হতে পারে। পল কাপুরের সাথে ম্যারাথন আলোচনার ঠিক পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এই বৈঠক একদমই কিন্তু কাকতালীয় নয়। এটি পরিষ্কার প্রমাণ করে যে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি এবং পররাষ্ট্রনীতিতে বড় ধরনের একটা রদবদল বা নতুন মেরুকরণ আমরা দেখতে পাবো। এখন পল কাপুর যদি সজীব ওয়াজেদ জয়ের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন এবং এখন পর্যন্ত সূত্র অনুযায়ী পাওয়া যে সকল তথ্যসমূহ নিয়ে আলোচনা করলাম, এগুলো যদি বাস্তবে রূপ নেয়, তাহলে এখানে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরার একটি ব্যাপক সম্ভাবনা কিন্তু তৈরি হবে। এবং এখানেই বিএনপির কৌশল বা ভবিষ্যৎ দেশ পরিচালনার যে নীতি, সেটি কিন্তু নির্ধারিত হবে। অর্থাৎ একটি সমঝোতা, এবং সমঝোতার মানেই কিন্তু বিএনপিকে দেশ পরিচালনা করতে দেওয়ার সুযোগ, এবং বিএনপি সরকারকে আওয়ামী লীগ কোনো ধরনের ডিস্টার্ব না করার একটি শর্ত। এখন যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে মনে করা হচ্ছে বা ধরে নেওয়া হচ্ছে, কিংবা যে সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, সেগুলো থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে অতি দ্রুত আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে বেগবান করতে পারবে। এর পাশাপাশি সংসদের যে অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনের পরবর্তী সময়েও কিন্তু এই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতির মহল রয়েছে, সেই অভ্যন্তরীণ রাজনীতির মহলে আলোচনা হতে পারে। তবে যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি রয়েছেন, যারা আওয়ামী লীগের উত্থানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বিশেষ করে গণ অভ্যুত্থানের সারথীরা, তারা আসলে বিএনপিকে অনেকটাই চাপে রাখার চেষ্টা করছেন, যাতে করে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না দেওয়া হয়। তবে এখানে আন্তর্জাতিক চাপটি হচ্ছে মুখ্য। আন্তর্জাতিক এই চাপ সহ্য করে সরকার কতদূর অগ্রসর হবে, এটাই বর্তমান সময় মূল দেখার বিষয়। সব মিলিয়ে বলা চলে পরিস্থিতি কিন্তু বেশ ঘোলাটে এবং রহস্যময়। একদিকে আমেরিকার অর্থনৈতিক এবং সামরিক চুক্তির চাপ, অন্যদিকে ভারতের কৌশলগত স্বার্থ রক্ষা। এই দুই প্রবল শক্তির মাঝখানে পড়ে বাংলাদেশের বর্তমান সরকার কতটা আসলে স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে পারে, সেটাই এখন কিন্তু লাখ টাকা প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক এই যে কূটনীতির মারপ্যাচ,
এই কূটনীতির মারপ্যাঁচে আমাদের দেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে মোড় নিচ্ছে বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভাবাবে। তাই আপনাদের মনে যা আসে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।